শিক্ষার্থীরা, আজকে আবার তোমাদের সামনে আসলাম নতুন আরও 10টা প্রশ্ন নিয়ে। এই পর্বটা হলো আমার পি ব্লক মৌলের প্রশ্নের তৃতীয় পর্ব, আর সামগ্রিকভাবে এটা 5 নাম্বার ক্লাস। ঠিক আছে, তো অবশ্যই তোমরা আমার বিগত ক্লাসগুলো করেছো এবং ঠিকঠাক বুঝতেও পেরেছো ক্লাসগুলো, এটা আমি আশাই করতেই পারি। চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ক্লাসের নতুন কিছু প্রশ্ন। আমাদের আজকের প্রথম প্রশ্ন হলো, নাইট্রোজেন অপেক্ষা অক্সিজেনের আয়নীকরণ বিভবের মান কম, ব্যাখ্যা করো। ঠিক আছে, দেখো আয়নীকরণ বিভব নিয়ে আমরা যখন আলোচনা করছি তখন সেখানে বললাম যে আমরা আয়নীকরণ বিভবের মধ্যে 2টা ফ্যাক্টর কাজ করে। ঠিক আছে, আয়নীকরণ বিভবে 2টা ফ্যাক্টর কাজ করে। 1 নম্বর হলো আমাদের অরবিটালের স্থায়িত্ব, অরবিটালের স্টেবিলিটি, এটা হলো 1 নম্বর ফ্যাক্টর। আর 2 নম্বর ফ্যাক্টরটা হলো যে কি আমাদের অ্যাটমিক রেডিয়াস। আগের ক্লাসগুলোতে বিস্তারিত আলোচনা করা আছে কয়েকটা কোশ্চেনে। ঠিক আছে, তো আমরা জানি যে অরবিটালের স্টেবিলিটি যত বেশি হবে আয়নীকরণ বিভবের মানটা কি হবে, তত বেশি হবে। ঠিক আছে, হ্যাঁ, অরবিটালের স্টেবিলিটি যত বেশি আয়নীকরণ বিভবের মান তত বেশি, আমরা 1 নম্বর কন্ডিশনে এইটাই দেখব। আর অরবিটালের স্টেবিলিটি যত কম হবে তাহলে আয়নীকরণ বিভবের মান কম হবে। পাশাপাশি অ্যাটমিক রেডিয়াসের ক্ষেত্রে কি ছিল, অ্যাটমিক রেডিয়াস যত বেশি হবে আমাদের আয়নীকরণ বিভবের মান তত কমবে। তার মানে অ্যাটমিক রেডিয়াস আর হলো আয়নীকরণ বিভব, হ্যাঁ, একটা আরেকটার বিপরীত রাশি। ঠিক আছে, অ্যাটমিক রেডিয়াস আর আয়নীকরণ বিভব হলো কি বিপরীত রাশি। কিন্তু তাহলে এখন এটা যদি আমরা বলি যে অ্যাটমিক রেডিয়াস এর মান যদি কমে তাহলে কি হবে, তাহলে আয়নীকরণ বিভবের মানটা বাড়বে। ঠিক আছে, আচ্ছা, তাইলে এখন আমরা এই ব্যাপারটাকে পুরোপুরিভাবে অ্যানালাইসিস করব। কার ক্ষেত্রে, নাইট্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে। আমরা জানি নাইট্রোজেন ও অক্সিজেন পর্যায় সারণীর একই পর্যায়ে উপস্থিত, একই পর্যায়ে আছে কিন্তু নাইট্রোজেন এবং অক্সিজেন একই পর্যায়ে উপস্থিত। ঠিক আছে, নাইট্রোজেন কত 7 মানে কি, এর ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা করি, দেখো হিলিয়াম 2s2 2p3, পক্ষান্তরে অক্সিজেনের যদি ইলেকট্রন বিন্যাসটা করি আমরা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, হিলিয়াম 2s2 2p4। ঠিক আছে, তাহলে আমরা কি বলছিলাম যে আয়নীকরণ বিভব কোনো একটা মৌলের সাথে যখন আমরা তুলনা করব, হ্যাঁ, আয়নীকরণ বিভব এটা, তখন আমরা 1 নম্বরেই যেই জিনিসটা দেখব সেটা হলো কি অরবিটালের স্টেবিলিটি। তাহলে অরবিটালের স্টেবিলিটি সম্পর্কে আমরা কি জানি, আমরা জানি অবশ্যই যে অর্ধপূর্ণ অরবিটাল ও পরিপূর্ণ অরবিটাল, অর্ধপূর্ণ ও পরিপূর্ণ অরবিটাল সমূহ কি হয়, স্থিতিশীল হয়। অরবিটাল সমূহ কি হয়, স্থিতিশীল হয়। ঠিক আছে, স্থিতিশীল হয়। তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো, অর্ধপূর্ণ অরবিটাল ও পরিপূর্ণ অরবিটাল কি হবে, স্থিতিশীল হবে। তাহলে এখানে দেখো এই যে নাইট্রোজেনের সর্বশেষ অরবিটালটা হলো যে কি 2p, অক্সিজেনের সর্বশেষ অরবিটালটাও কিন্তু 2p মানে p অরবিটাল। তাহলে p অরবিটাল কি হবে বলো, p অরবিটাল অর্ধপূর্ণ হয় কখন, p অরবিটাল অর্ধপূর্ণ হলে কয়টা ইলেকট্রন থাকে, পিতে 3টা ইলেকট্রন থাকে। ওকে, আর p অরবিটাল পূর্ণ হইলে কয়টা ইলেকট্রন থাকে, পিতে 6টা ইলেকট্রন থাকে। ডান, তার মানে p অরবিটালে যদি আমার 3টা ইলেকট্রন বা 6টা ইলেকট্রন থাকে তাহলে অরবিটালটা স্থিতিশীল হবে। তাহলে সেখান থেকে ইলেকট্রন অপসারণ করতে শক্তি বেশি ব্যয় হবে। এখন তোমরা নিজেরাই অ্যানালাইসিস করো, নাইট্রোজেন এর কাঠামোটা কিন্তু স্থিতিশীল, নাইট্রোজেনের কাঠামোটা স্থিতিশীল, কিন্তু অক্সিজেনের কাঠামোটা কি অস্থিতিশীল। ঠিক আছে, ঠিক এই স্থিতিশীলতার কারণে নাইট্রোজেনের আয়নীকরণ বিভবের মান অক্সিজেনের আয়নীকরণ বিভব অপেক্ষা
কি হবে? বেশি হবে, নাইট্রোজেনেরটা বেশি হবে, ঠিক আছে? কিন্তু অক্সিজেনেরটা কিন্তু কম হবে, নাইট্রোজেন অপেক্ষা অক্সিজেনের কম, কারণ অক্সিজেন অস্থিতিশীল। আমাদের কোশ্চেনটা হলো কি, নাইট্রোজেন অপেক্ষা অক্সিজেনের আয়নীকরণ বিভবের মান কম। অক্সিজেনেরটা কম কারণ অক্সিজেনের অরবিটালটা হলো যে কি অস্থিতিশীল, আর নাইট্রোজেনের অরবিটালটা হলো যে কি আমাদের স্থিতিশীল অরবিটাল। কিন্তু কিন্তু তুমি যদি এটা অ্যাটমিক রেডিয়াস দিয়ে ব্যাখ্যা করতে চাও তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? অ্যাটমিক রেডিয়াস দিয়ে ব্যাখ্যা করতে চাইলে হবে না। কিন্তু কেন হবে না দেখো, কেন হবে না দেখো, কারণ হলো নাইট্রোজেনের পরে অবস্থান করতেছে। নাইট্রোজেন অপেক্ষা অক্সিজেনের অ্যাটমিক রেডিয়াস কম, ঠিক আছে? অ্যাটমিক রেডিয়াস কার কম? অক্সিজেনের কম। তাহলে আমি এখানে কি বলছি, অ্যাটমিক রেডিয়াস যদি কম হয়, আয়নীকরণ বিভবের মান বেশি হয়, তাহলে কিন্তু নাইট্রোজেন অপেক্ষা অক্সিজেনের আয়নীকরণ বিভবের মান বেশি হওয়ার কথা ছিল। অর্থাৎ আমি লিখে দিই এখানে, অর্থাৎ নাইট্রোজেন অপেক্ষা অক্সিজেনের আয়নীকরণ বিভবের মান বেশি হওয়ার কথা ছিল। কিন্তু কেন হয়নি কিন্তু এবার বিশ্লেষণ করো। কিন্তু আমাদের নাইট্রোজেনের আকারটা কি স্থিতিশীল, মানে সরি আকারটা না, নাইট্রোজেনের যে ইলেকট্রনীয় যে কনফিগারেশনটা আছে এটা স্থিতিশীল হওয়ার কারণে এটার আয়নীকরণ বিভবের মান বেশি হবে। কি ব্যাপারটা বুঝতে পারছো আশা করি, ঠিক আছে? না বোঝার কোনো কারণ নেই। আয়নীকরণ বিভব সবসময় দুইটা জিনিসের উপর ডিপেন্ড করবে, অরবিটালের স্টেবিলিটি আর কি অ্যাটমিক রেডিয়াস। ওকে, আমাদের প্রাধান্য দিতে হবে ফার্স্ট প্রায়োরিটি এটাকে, এই অরবিটালের স্টেবিলিটি এটাকে ফার্স্ট প্রায়োরিটি, তোমরা আগে এটা দেখবা, তারপরে আসবে অ্যাটমিক রেডিয়াসের ব্যাপার। অ্যাটমিক রেডিয়াস সেকেন্ডারি, প্রাইমারি হলো অরবিটালের স্টেবিলিটি। ব্যাপারটা ক্লিয়ার আশা করি। এবার এটাকে খাতায় লিখে ফেলো তোমরা, ঠিক আছে? ততক্ষণে লেখা কমপ্লিট হওয়ার পরে তারপরে তোমরা আমার এই দ্বিতীয় ভিডিওতে আসবা, ঠিক আছে? হ্যাঁ, এই দ্বিতীয় ভিডিওটা কিন্তু আবার প্রথমটার সাথে একটা কোরিলেশন আছে। দেখো তোমরা লেখাটা দেখলেই বুঝতে পারবা। আমাদের প্রশ্নটা হলো কি, নাইট্রোজেন অপেক্ষা অক্সিজেনের প্রথম আয়নীকরণ বিভবের মান কম হলেও দ্বিতীয় আয়নীকরণ বিভবের মান বেশি, ঠিক আছে? দেখো এখানে আবার কিন্তু একটা ব্যাপার আসছে, প্রথম আয়নীকরণ বিভব আর হলো দ্বিতীয় আয়নীকরণ বিভব। আমরা যখন একটা পরমাণু থেকে ইলেকট্রন অপসারণ করাবো, তো ইলেকট্রন অপসারণ করাতে যে শক্তিটা লাগে সেটাই মূলত হলো আয়নীকরণ শক্তি। এখন ইলেকট্রন কিন্তু আমরা একসাথে একাধিক ইলেকট্রন অপসারণ করাতে পারবো না, আমরা একটা একটা করে ইলেকট্রন অপসারণ করাবো, ঠিক আছে? ধরো আমার অ্যালুমিনিয়াম থেকে 3টে ইলেকট্রন অপসারণ করাতে হবে। এখন অ্যালুমিনিয়াম থেকে 3টে ইলেকট্রন অপসারণের হিসেবটা কিন্তু আমরা একসাথে করবো না। অ্যালুমিনিয়াম থেকে প্রথমে একটা ইলেকট্রন অপসারণ করাতে হবে, তখন অ্যালুমিনিয়াম প্লাস আয়নে পরিণত হবে, মানে একক ধনাত্মক আধান। এরপরে ওই অ্যালুমিনিয়ামের একক ধনাত্মক আধান থেকে আরও একটা ইলেকট্রন অপসারণ করালে যে শক্তি লাগে সেটা হবে দ্বিতীয় ইলেকট্রন আসক্তি, সেটা হবে অ্যালুমিনিয়াম 2+। আবার অ্যালুমিনিয়াম 2+ থেকে যখন আরও একটা ইলেকট্রন অপসারণ করাবো তখন সেটা হবে কি অ্যালুমিনিয়াম 3+, সেটা হবে তৃতীয় আয়নীকরণ বিভব। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তার মানে আমরা ইলেকট্রন কি করব, একটা একটা করে আমরা অপসারণ করাবো। তাহলে এখন এখানে দেখো নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ বিভব আর অক্সিজেনের প্রথম আয়নীকরণ বিভবটা আমরা একটু গণনা করি। তো আয়নীকরণ বিভব গণনা করার সময় আমাদের কোন জিনিসটা লক্ষ্য রাখতে হবে? আমি প্রথমে বলছিলাম, বলো তো আগের কোশ্চেনটাতে কি বলছিলাম? দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে। একটা হলো কি অরবিটালের স্টেবিলিটি, কি বলো? অরবিটালের স্টেবিলিটি ফার্স্ট। ওকে, ফার্স্ট প্রায়োরিটি হবে নাম্বার 1 অরবিটালের স্টেবিলিটি, ওএস অরবিটালের স্টেবিলিটি, ঠিক আছে? আর নাম্বার 2 কাকে নিয়ে আসতে হবে? অ্যাটমিক রেডিয়াসকে নিয়ে আসতে হবে। তাহলে প্রথমটা ফার্স্ট প্রায়োরিটি। আচ্ছা, এবার আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা করি। আবার নাইট্রোজেন হলো কত? 7 মানে কি আমাদের দেখো হিলিয়াম, এরপরে হবে কি আমাদের 2s2 2p3। ওকে, আর আমরা যদি অক্সিজেনের টা লিখি আমরা, তাহলে কি হবে দেখো, অক্সিজেন হলো কত? 8 মানে কি? 8 মানে হলো হিলিয়াম 2s2 2p4। আচ্ছা, এখন আমরা কি দেখতে পাচ্ছি?
আমরা এখন দেখতে পাচ্ছি যে নাইট্রোজেনের যে স্বাভাবিক যে পরমাণুটা আছে, দেখো নাইট্রোজেনের যে স্বাভাবিক পরমাণুটা, ওকে, এই স্বাভাবিক পরমাণুতে ইলেকট্রন বিন্যাসটা কিন্তু আমাদের স্থিতিশীল। দেখো এই ইলেকট্রন বিন্যাসটা কিন্তু আমাদের কি স্থিতিশীল। পক্ষান্তরে অক্সিজেনের এই ইলেকট্রন বিন্যাসটা কিন্তু অস্থিতিশীল। এটা হলো কি অস্থিতিশীল। ওকে, এখন দেখো আমরা নাইট্রোজেন থেকে প্রথমবার ইলেকট্রন অপসারণ করব। মনে রাখবা ব্যাপারটা, আমরা এখন নাইট্রোজেন থেকে কি করব, প্রথমবার ইলেকট্রন অপসারণ করব। তো যখন আমরা নাইট্রোজেন থেকে প্রথমবার ইলেকট্রন অপসারণ করাচ্ছি তখন নাইট্রোজেনের কাঠামোটা কি থাকতেছে, একটা স্থিতিশীল কাঠামো থাকতেছে, ঠিক আছে। তাহলে স্থিতিশীল কাঠামো থেকে যদি আমরা ইলেকট্রন অপসারণ করাই তাহলে এখানে মানটা অবশ্যই আমার বেশি লাগবে। কার তুলনায় বেশি লাগবে, অক্সিজেনের তুলনায় বেশি লাগবে, কারণ আমি এখানেও কিন্তু অক্সিজেন থেকে একটা ইলেকট্রন অপসারণ করাবো, অক্সিজেন থেকে একটা ইলেকট্রন অপসারণ করাবো প্রথমবার। তাহলে নাইট্রোজেন থেকে প্রথমবার ইলেকট্রন যদি অপসারণ করাই সেটা কিসে রূপান্তরিত হবে, নাইট্রোজেন প্লাস। আর অক্সিজেন থেকে যদি আমি প্রথমবার ইলেকট্রন অপসারণ করাই তখন সেটা কিসে রূপান্তরিত হইবে, অক্সিজেন প্লাস। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে দেখো প্রথমবার যখন ইলেকট্রন অপসারণ হচ্ছে তখন তার কনফিগারেশনটা কি হচ্ছে, হিলিয়াম 2s2 2p2 তে রূপান্তরিত হচ্ছে। আর অক্সিজেন থেকে যখন আমি নিচ্ছি তখন এর ইলেকট্রন বিন্যাসটা কি হচ্ছে, হিলিয়াম 2s2 2p3 হচ্ছে। দেখো ব্যাপারটা, এখানে 2p4 ছিল, 2p4 থেকে কিসে পরিণত হয়ে গেল, 2p3 তে। আর এখানে কি ছিল, 2p3 ছিল, হয়ে গেল কিসে এখন আমাদের 2p2 তে। বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে প্রথমবার ইলেকট্রনটা ছিল কি, এই যে আমি নাইট্রোজেন থেকে, আমরা নাইট্রোজেনের স্থিতিশীল কাঠামো থেকে নিছি, তাই এখান থেকে ইলেকট্রন সরাইতে আমার বেশি শক্তি লাগবে, এনার্জিটা বেশি হবে, ফার্স্ট এনার্জিটা এখানে কি হবে, বেশি হবে। আমরা যদি এটাকে একটু লিখি, এই যে আমি শক্তিটা আমি পাইছি, এখান থেকে যে শক্তিটা আমার ব্যয় হয়েছে, হ্যাঁ, বা যে শক্তিটা আমার লাগছে সেটা হলো যে কি আমাদের আইপি নাম্বার 1। এটা হলো কার জন্য, এটা হলো আমি এখানে ফোকাস করি, এটা হলো নাইট্রোজেনের জন্য এন, এটা হলো নাইট্রোজেনের জন্য, নাইট্রোজেনের আইপি নাম্বার 1 এন। আর এখন এখানে এটা হলো যে কি আইপি নাম্বার 1, এটা হলো কার জন্য, অক্সিজেনের জন্য। বুঝতে পারছো? সো এখানে আমাদের কি হবে, এখানে আইপি নাম্বার 1 নাইট্রোজেন ইজ গ্রেটার দেন আইপি নাম্বার 1 অক্সিজেন। তার মানে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মানটা কিন্তু এখানে বেশি, কার তুলনায়, অক্সিজেনের তুলনায়। পক্ষান্তরে এবার যখন আমি দ্বিতীয়বার ইলেকট্রন নেব, এই যে দেখো এখানে বলা হয়েছে কি, নাইট্রোজেন অপেক্ষা অক্সিজেনের প্রথম আয়নীকরণ বিভবের মান কম। দেখো এই যে নাইট্রোজেনের অপেক্ষা অক্সিজেনের মানটা কিন্তু কম, নাইট্রোজেনের বেশি, অক্সিজেনের কম। এবার দেখো দ্বিতীয় আয়নীকরণ বিভবের কথা বলা হয়েছে কিন্তু, তাহলে দ্বিতীয় আয়নীকরণ বিভব, তার মানে দ্বিতীয়বার আমি ইলেকট্রন কোন জায়গা থেকে নেব, নিশ্চিতভাবে আমার এখান থেকে নিতে হবে, N+ থেকে নিতে হবে। হ্যাঁ, বুঝতে হবে কিন্তু ব্যাপারটা, দ্বিতীয়বার আমি যখন ইলেকট্রনটা নেব কোন জায়গা থেকে নেব, আমরা নেব N+ থেকে। তার মানে কি হচ্ছে, এখন আমাদের N+7, এখান থেকে যদি আমি একটা ইলেকট্রন অপসারণ করি তাহলে কিসে রূপান্তরিত হবে, N7 2+ পরিণত হচ্ছে। এখন দেখো এই কাঠামোটা কিন্তু এখন আর স্থিতিশীল নাই, নাইট্রোজেনের এই কাঠামোটা আগে স্থিতিশীল ছিল, স্থিতিশীল থেকে যখন একটা ইলেকট্রন সরে গেছে এই কাঠামোটা কিন্তু এখন হয়ে গেছে অস্থিতিশীল, এই কাঠামোটা এখন অস্থিতিশীলে রূপান্তরিত হয়ে গেছে। কিন্তু মজার ব্যাপারটা কি দেখো, অক্সিজেনের প্রথম কাঠামোটা কি ছিল, অস্থিতিশীল ছিল, কিন্তু দেখো এটা কিন্তু পরবর্তীতে একটা ইলেকট্রন ত্যাগ করার পরে এটা কিন্তু এখন স্থিতিশীল কাঠামোতে পরিণত হয়ে গেছে। এবার তোমরা নিজেরা বলো এখন আমার এখান থেকে ইলেকট্রন অপসারণ কি হবে, সহজ হবে, কারণ আমার এখানে 1 নম্বর কন্ডিশনে কি লেখা আছে, অরবিটালের স্টেবিলিটি যত বেশি আয়নীকরণ বিভবের মান তত বেশি। তাহলে এখন এই মানটা কিন্তু এখন বেশি হবে। বুঝতে পারছো ব্যাপারটা, এই মানটা, এই যে অক্সিজেনের দ্বিতীয় আয়নীকরণ বিভবের মানটা কিন্তু বেশি হবে, কারণ এটা কিন্তু এখন স্থিতিশীল কাঠামো। তাইলে এখন কি হচ্ছে, এখন এই যে নাইট্রোজেন প্লাস, এখান থেকে যখন আমি একটা ইলেকট্রন নিচ্ছি তখন কি হচ্ছে, হিলিয়াম 2s2 2p1 হচ্ছে। তার মানে এটা কি আমরা অস্থিতিশীল কাঠামো থেকে আমরা নিচ্ছি, বাট এটা কি হচ্ছে দেখো দেখি, এটা হচ্ছে কি আমাদের বা O+8, এখান থেকে যখন আমি আরও একটা ইলেকট্রন নিয়ে যাব তাহলে হয়ে যাবে কি O2+ এ রূপান্তরিত হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কি হিলিয়াম 2s2 2p2। তাহলে মজার ব্যাপার কি দেখো, এখানে স্থিতিশীল কাঠামো, এই যে এই কনফিগারটা ছিল কিন্তু আমাদের স্থিতিশীল কাঠামো থেকে আমরা ইলেকট্রন অপসারণ করছি। তাইলে এখন আমরা এখানে আমরা এটাকে বলতে পারি
এখানে আমরা বলতে পারি এই যে ঘটনা, এটার জন্য আমাদের লাগছে কি আইপি নাম্বার 2 নাইট্রোজেন, আর এটা হলো যে কি আমাদের আইপি নাম্বার 2 অক্সিজেন। এখন কিন্তু দেখো অক্সিজেনটাও কিন্তু বেশি, আইপি নাম্বার 2 নাইট্রোজেন এর তুলনায় আইপি নাম্বার 2 অক্সিজেনেরটা কিন্তু বেশি। দেখো ব্যাপারটা এখন বুঝতে পারছো কিনা, দেখো এই একটা ভ্যালু আর এই একটা ভ্যালু, তাই দেখো একটা একটা উল্টো হয়ে গেছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারতেছো, ঠিক আছে? একদম সহজ বিষয়, জাস্ট আমরা অরবিটালের স্টেবিলিটি দিয়ে কাজটা করব, ঠিক আছে? তুমি শুধুমাত্র ইলেকট্রন বিন্যাসটা করে দেখবা সেটা কি স্থিতিশীল নাকি অস্থিতিশীল। যদি অরবিটালটা স্থিতিশীল হয় তাহলে সেখান থেকে ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তি লাগবে, তার মানে আয়নীকরণ বিভবের মান বেশি হবে। আর অরবিটাল যদি অস্থিতিশীল হয় সেখান থেকে ইলেকট্রন অপসারণ করতে কম শক্তি লাগবে, তার মানে আয়নীকরণ বিভবের মান কম হবে। একদম সিম্পল হিসেব। শুধুমাত্র এই যে কনফিগারেশনটা, এই যে ইলেকট্রন বিন্যাসগুলো আছে, এই ব্যাপারগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলেই তোমরা প্রশ্নের উত্তরটা দিতে পারবা। মোটেও কঠিন কিছু না, ঠিক আছে? তো প্রশ্নটা তাড়াতাড়ি উঠাই ফেলাও আর 3 নাম্বার প্রশ্নের জন্য রেডি হও, ঠিক আছে? এই মুহূর্তে আইসা তোমরা একটু লেখাগুলো ঠিকঠাক মতো লেখো, তারপরে আমার ভিডিওটা দরকার একটু পজ করো, পজ করে তারপরে আমার 3 নাম্বার প্রশ্নতে আসো, ওটা লেখা কমপ্লিট হওয়ার পরে আসো, ঠিক আছে? আচ্ছা, এবার আমার 3 নাম্বার প্রশ্নটা কি দেখো, নাইট্রোজেন অপেক্ষা ফসফরাসের আয়নীকরণ বিভবের মান কম, ব্যাখ্যা করো। তাহলে আয়নীকরণ বিভবের ক্ষেত্রে আমরা আবার সেই একই গান গাবো। গানটা কি বলো? আয়নীকরণ বিভবের জন্য আমাদের 2টা ফ্যাক্টর, নাম্বার 1 অরবিটালের স্টেবিলিটি আর নাম্বার 2 হলো যে কি অ্যাটমিক রেডিয়াস। একই কথা আবার বলা হচ্ছে, ভুলে যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না, ঠিক আছে? এই যে অরবিটালের স্টেবিলিটি যত বেশি, আয়নীকরণ বিভবের মান তত বেশি, আর অ্যাটমিক রেডিয়াস যত কম, আয়নীকরণ বিভবের মান তত বেশি। আবার অ্যাটমিক রেডিয়াস যত বেশি, আয়নীকরণ বিভবের মান তত কম। এই যে এখানে লেখচিত্রগুলো আপ অ্যান্ড ডাউন দ্বারা বুঝাইছি, এগুলো হ্রাস বৃদ্ধি বোঝানো হয়েছে, ঠিক আছে? এগুলো এক এক সময় এক এক জিনিস বোঝানো হয়। আমি যখন যেটা বলবো, যেটা বুঝাবো, সেই জিনিসটাই তোমাদের বুঝতে হবে আপ অ্যান্ড ডাউন দ্বারা, ঠিক আছে? তোমরা সংকেত দিয়ে বুঝতে পারো, অথবা তোমরা আমার কথাগুলো শুনে শুনে খাতায় লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে একটা চমৎকার একটা কথা আছে, যে কথাটা তোমার অবশ্যই মনে রাখতে হবে। সেটা হলো কি দেখো, এই যে নাইট্রোজেন আর হলো কি ফসফরাস, এরা কিন্তু একই গ্রুপের মৌল, গ্রুপ নাম্বার 15, ঠিক আছে? গ্রুপ নাম্বার 15 এখানে লিখে নিই, গ্রুপ নাম্বার কি 15। এই গ্রুপ নাম্বার 15 এর মৌলগুলো কি কি বলো? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, আর হলো কি বিসমাথ, তারপর আছে কি মস্কোভিয়াম, ঠিক আছে? এই হলো যে আমাদের গ্রুপ নাম্বার 15 এর মৌলগুলো, ঠিক আছে? এখন মনে রাখবা, যখন তোমার আয়নীকরণের হিসেবটা যখন করবা, আয়নীকরণ বিভবের হিসেবটা যখন করবা, তখন যদি মৌলগুলো দেখো একই গ্রুপে থাকে, একই গ্রুপের উপর থেকে নিচে থাকে, তখন কিন্তু আমাদের 1 নাম্বার কন্ডিশনের কোনো ভ্যালু নাই, এটা বাদ। আমরা ব্যাখ্যা দিব কি দিয়ে? অ্যাটমিক রেডিয়াস দিয়ে। কি বলছি, কথাটা কি বুঝতে পারতেছো? আমি আবার বলি, যখন আমাদের ব্যাখ্যাগুলা কি দিয়ে দিতে হবে, মানে একই গ্রুপের মৌলের ব্যাখ্যাগুলো আসবে, মানে গ্রুপ ওয়াইজ ব্যাখ্যাগুলো যখন আসবে, তখন আমরা অরবিটালের স্টেবিলিটি দিয়ে ব্যাখ্যা দিতে পারবো না। আমাদের তখন অবশ্যই ব্যাখ্যা দিতে হবে কি দিয়ে? অ্যাটমিক রেডিয়াস দিয়ে। কেন পারবো না? কারণ একই গ্রুপের মৌলগুলোর সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাসটা সেম থাকে, তাই প্রত্যেকটা মৌলের অরবিটালের স্টেবিলিটি প্রায় সমান। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। যেহেতু আমাদের এই যে গ্রুপ নাম্বার 15, গ্রুপ নাম্বার 15 গ্রুপের আমাদের ইলেকট্রন বিন্যাসটা হলো কি NS2 NP3, NS2 NP3, তার মানে এটা হলো কি 2s2 2p3, এটা 3s2 3p3, এটা 4s2 4p3, এটা 5s2 5p3, এটা 6s2 6p3, এটা 7s2 7p3। তাহলে প্রত্যেকটা মৌলের ইলেকট্রন বিন্যাসে দেখা যাচ্ছে তাদের অরবিটালটা স্থিতিশীল অরবিটাল, কারণ p অরবিটালটা অর্ধপূর্ণ অবস্থায় আছে। তাহলে তুমি কিভাবে অরবিটালের স্টেবিলিটি দিয়ে ব্যাখ্যা দেবা? এটার আমার ব্যাখ্যা করার দরকার নাই। আমরা ব্যাখ্যা করব কি দিয়ে? অ্যাটমিক রেডিয়াস দিয়ে। এখন খুব সহজ বিষয়, তোমরা জানো একটা গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে
কি হয়, পরমাণুর আকার বাড়ে। কেন বাড়ে? কারণ একটা গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন, এন এর মান বাড়ে। ঠিক আছে, এন এর মান বৃদ্ধি পাওয়া মানে কি বলো তো? এন এর মান বৃদ্ধি পাওয়া মানে হলো, এটা হলো যে নিউক্লিয়াস, ধরো এটা হলো নিউক্লিয়াস 1 2 3 4 5, ঠিক আছে, এন এর মান 1 2 3 4 5, তাহলে কি দেখা যাচ্ছে বলো তো? দেখা যাচ্ছে এন এর মান যত বাড়তেছে পরমাণুর আকার তত বড় হচ্ছে, আকার তত বড় হচ্ছে। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা কি আমাদের 2s2 2p3, আর ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটা কি বলো 3s2 3p3। তাইলে নিউক্লিয়াস থেকে নাইট্রোজেনের দূরত্ব হলো এতটুকু, ইলেকট্রনগুলোর আউটার সেলের দূরত্ব এতটুকু, আর ফসফরাসের নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্বটা হবে এতটুকু। তাহলে তোমরা এখন হিসাব করে দেখো, এই যে ফসফরাসের যে ইলেকট্রনগুলো আছে, ফসফরাসের যে 5টা ইলেকট্রন আছে, ঠিক আছে, ফসফরাসের 5টা ইলেকট্রন নাইট্রোজেনের তুলনায় দূরে অবস্থান করতেছে, নাইট্রোজেনের ইলেকট্রনগুলোর তুলনায় দূরে অবস্থান করতেছে। এই যে নাইট্রোজেনের ইলেকট্রনগুলো তো আছে এখানে 3 4 5, আমি এখানে দেখাই দিলাম। তাহলে নাইট্রোজেনের ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে কাছাকাছি অবস্থান করতেছে, তাহলে নাইট্রোজেনের ইলেকট্রনের সাথে, সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটা বেশি। কিন্তু ফসফরাসের, এটা হলো ফসফরাস ধরলাম আর এটা ধরলাম নাইট্রোজেন, ঠিক আছে, ফসফরাসের অ্যাট্রাকশনটা কিছুটা হলেও কম, কার তুলনায় কম? নাইট্রোজেনের তুলনায় কম। তাহলে কোন ইলেকট্রনগুলো সহজে যাবে? তোমরা এখন নিজেরাই একটু হিসাব করে দেখো তো, তোমরা একটু নিজেরাই হিসাব করে দেখো। যেহেতু এখানে দূরত্বটা বেশি, ফসফরাসের ইলেকট্রনগুলোর দূরত্ব বেশি, ফলে এখানে অ্যাট্রাকশন কম, সো এখান থেকে খুব সহজে ইলেকট্রন অপসারণ করবে। ইলেকট্রন অপসারণ কি হবে? সহজ হবে। কারণ নাইট্রোজেনের তুলনায় ফসফরাসের বহিস্থ ইলেকট্রনগুলোর নিউক্লিয়াস দ্বারা আকর্ষণ কম, নিউক্লিয়াস দ্বারা কম আকর্ষিত থাকে, ব্যাপারটা কি বুঝতে পারতেছো? একেবারে সিম্পল হিসাব। তার মানে এখানে n = 2 আর এখানে n = কত 3। ফলে আমাদের কি একটার সাইজ বড় আর একটার সাইজ ছোট। সাইজ যত বড় হবে, কি বলছি, সাইজ যদি বড় হয় আমাদের অ্যাট্রাকশনটা কম হয়, নিউক্লিয়াস আর কি ইলেকট্রন এর অ্যাট্রাকশনটা কম হবে, আর অ্যাট্রাকশন কম হওয়া মানে আয়নীকরণ বিভবের মান বেশি হওয়া। বুঝতে পারছো ব্যাপারটা? অ্যাট্রাকশনটা কম হওয়া মানে আয়নীকরণ বিভবের মান কম হওয়া আর কি, ঠিক আছে। আবার অ্যাটমিক রেডিয়াসের মানটা যদি কম হয়, অ্যাট্রাকশন বেশি হবে, ফলে আয়নীকরণ বিভবের মান বেশি হবে। একদম সিম্পল হিসেব। ওকে, তাহলে নাইট্রোজেন অপেক্ষা ফসফরাসের আয়নীকরণ বিভবের মান কম না পারার কোনো কারণ আছে? অবশ্যই কারণ নেই, ঠিক আছে। দেখো এইটা আর পরের যে কোশ্চেনটা আছে 24 নম্বর কোশ্চেন, একেবারে হুবহু সেম, শুধুমাত্র এটা 16 নম্বর গ্রুপের, ঠিক আছে। এই যে অক্সিজেন আর সালফার, তোমরা একটু হিসাব করে দেখো, গ্রুপ নাম্বার যদি আমরা 16 এর কথা বলি, হ্যাঁ, গ্রুপ 16 এর মৌলগুলোর নাম কি কি? অক্সিজেন, সালফার, সিলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, আর হলো কি লিভারমোভিয়াম, তাই না? তাই এই যে মৌলগুলো আছে, হ্যাঁ, এই সকল মৌলগুলো কি একই গ্রুপ বরাবর আছে। এদের ইলেকট্রনীয় কনফিগারেশনটা কি হবে? NS2 হবে, NP4 হবে। তার মানে এদের সকলের ইলেকট্রন বিন্যাস কি সমান। তার মানে আমরা কি দিয়ে ব্যাখ্যা দিতে পারবো না? এই যে অরবিটালের স্টেবিলিটি দিয়ে ব্যাখ্যা দেওয়া যাবে না। আমার কি দিয়ে ব্যাখ্যা দিতে হবে? এই যে ঠিক এটার মতোই আমাদের অ্যাটমিক রেডিয়াস দিয়ে ব্যাখ্যা দিতে হবে। তাহলে অ্যাটমিক রেডিয়াস দিয়ে যখন আমরা ব্যাখ্যা দেব, তখন আমরা জাস্ট ইলেকট্রন বিন্যাসটা করি এখানে, ঠিক আছে। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা কি হবে বলো? অক্সিজেন মানে হলো কি হিলিয়াম 2s2 2p4, আর সালফার মানে কি বলো? হিলিয়াম এটা হবে নিয়ন, এটা হবে কি 3s2 3p4। ডান। তাহলে ঠিক আগের মতোই কি দেখতে পাচ্ছি? যে আমাদের কি শক্তি স্তর বেশি। অক্সিজেনের হলো কয়টা শক্তি স্তর? 2টা শক্তি স্তর, অক্সিজেনের জন্য 2টা, এটা হলো অক্সিজেন, ঠিক আছে। আর হলো যে আমাদের ইসের জন্য, এটা কি বলে, সালফারের জন্য, সালফারের কয়টা শক্তি স্তর? 3টা শক্তি স্তর। তাহলে শক্তি স্তরের যত বেশি হবে আমাদের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের দূরত্বটা তত কি হচ্ছে?
বেশি হচ্ছে। দেখছো এই যে এখানে সালফার, এটা যদি আমি সালফারের কথা বলি, সালফারের সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রন থেকে সালফারের সালফারের ইলেকট্রন থেকে নিউক্লিয়াসের দূরত্বটা কি বেশি, কার তুলনায় বেশি? অক্সিজেনের তুলনায় বেশি। তাহলে সালফারের অক্সিজেনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণটা কম, কার তুলনায় কম? অক্সিজেনের নিউক্লিয়াস আর ইলেকট্রনের তুলনায় সালফারের নিউক্লিয়াস ইলেকট্রনের আকর্ষণ কম, ফলে সালফারের কক্ষপথ থেকে খুব সহজেই ইলেকট্রন বের করা যাবে। কি বুঝতে পারছো ব্যাপারটা? না পারার কোনো কারণ নাই। ঠিক আছে, উঠাই ফেলাও, খাতায় উঠাই ফেলাও। তারপরে একটা ক্লাস খাতায় উঠাইয়া তারপরে পরবর্তী ক্লাসটা করবা। ঠিক আছে, ওকে। এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো কি, NCl3 লুইস ক্ষার কিন্তু PCl3 লুইস অ্যাসিড। ঠিক আছে, সম্পূর্ণ ভিন্ন কনসেপ্ট, ভিন্ন আলোচনা আগের কোশ্চেনগুলোর তুলনায়। আগের কোশ্চেনগুলো ছিল আমাদের কি আয়নীকরণ বিভব নিয়ে আলোচনা, বাট এখন আমাদের আলোচনাটা হবে কি নিয়ে? লুইস অ্যাসিড লুইস ক্ষার নিয়ে। ঠিক আছে, তো এই যে লুইস অ্যাসিড লুইস ক্ষার, এই কনসেপ্টটা জানতে গেলে আমাদের লুইস অ্যাসিড লুইস ক্ষারের ইলেকট্রনীয় মতবাদটা জানতে হবে। লুইস অ্যাসিড কারা? লুইস অ্যাসিড কারা? বলো, লুইস অ্যাসিড কারা? মুক্ত জোর ইলেকট্রন গ্রহণ, মুক্ত জোর ইলেকট্রন গ্রহণ হবে লুইস অ্যাসিড। ঠিক আছে, যারা অন্য কোনো পরমাণু থেকে কি করবে? মুক্ত জোর ইলেকট্রন গ্রহণ করবে। একসাথে দুইটা ইলেকট্রন, কিন্তু দুইটা ইলেকট্রন যদি কেউ গ্রহণ করতে পারে তাহলে সেটাকে আমরা লুইস অ্যাসিড বলতে পারবো। আর লুইস ক্ষার কারা হবে? লুইস ক্ষার কারা হবে? তারা নিঃসন্দেহে এখন বুঝতে পারতেছো, মুক্ত জোর ইলেকট্রন দান যারা করবে তারা কি হবে? লুইস ক্ষার হবে। কি ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এখন দেখো এই যে লুইস অ্যাসিড হইতে গেলে কি করতে হবে? মুক্ত জোর ইলেকট্রন গ্রহণ করতে হবে। এখন গ্রহণ করবে কারা? যদি ফাঁকা অরবিটাল না থাকে তাহলে কি গ্রহণ করতে পারবে? কি অরবিটাল লাগবে? ফাঁকা অরবিটাল দরকার, ফাঁকা অরবিটাল দরকার। হ্যাঁ, তোমার কি দরকার সেটা আগে বুঝতে হবে। এই যে আমাদের এক জোড়া ইলেকট্রন গ্রহণ করবে, তার মানে এক জোড়া ইলেকট্রন যখন আসবে অন্য কোনো পরমাণু থেকে, তখন সেই ইলেকট্রনটাকে রাখার মতো তো জায়গা থাকতে হবে, তাই না? সেই জায়গাটা আমার দরকার। এই কারণে আমরা লিখলাম কি, ফাঁকা অরবিটাল দরকার। কি ঠিক আছে? তাহলে ফাঁকা অরবিটাল থাকলে সেটা কি হবে? লুইস অ্যাসিড হবে। আর লুইস ক্ষার মানে কি? লুইস ক্ষার মানে কি? ইলেকট্রন দান। তাহলে ইলেকট্রন তো থাকতে হবে, তাহলে মুক্ত জোর ইলেকট্রন থাকতে হবে। তাহলে আমরা এখন এখানে বলতে পারি এখানে কি থাকা দরকার? এখানে মুক্ত জোর ইলেকট্রন থাকা দরকার। ঠিক আছে, তাহলে আমরা এখন আমরা এই কথার সাথে সাথে আমরা NCl3 আর PCl3 মিলিয়ে দেখব। ঠিক আছে, আমাদের প্রথমে আমরা এখানে কি লিখছি? NCl3 লুইস ক্ষার। তাহলে লুইস ক্ষার হলে কি হইতে হবে? এই যে মুক্ত জোর ইলেকট্রন কি হবে? দেখো আমরা এখানে কি বলছি যে লুইস ক্ষার হইতে গেলে কি হতে হবে? মুক্ত জোর ইলেকট্রন থাকা দরকার হবে। ঠিক আছে, তাহলে এখানে এই যে NCl3 লুইস ক্ষার, তার মানে আমার খুঁজে বের করতে হবে NCl3-তে আমাদের মুক্ত জোর ইলেকট্রন আছে কি না। ঠিক আছে, পাশাপাশি দেখো PCl3 একটা লুইস অ্যাসিড। এটা লুইস অ্যাসিড কখন হবে? কি লিখছি আমরা এখানে? লুইস অ্যাসিড হইতে গেলে আমাদের সেখানে ফাঁকা অরবিটাল থাকা দরকার হবে। ঠিক আছে, তাহলে আমরা খুঁজে বের করব এই যৌগ দুইটাতে আমাদের এই দরকারি জিনিসপত্রগুলা ঠিকঠাক অবস্থানে আছে কিনা, তাহলেই আমরা সিদ্ধান্ত দিতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কাকে নিয়ে আলোচনা করব বলো? যেহেতু প্রথমে NCl3 আছে, আমরা NCl3-কে নিয়ে আলোচনা করি। ঠিক আছে, তো NCl3 এখানে কেন্দ্রীয় পরমাণুকে নাইট্রোজেন। কেন্দ্রীয় পরমাণু হলো কি? নাইট্রোজেন। দেখো নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? 5টা। কারণ কি? নাইট্রোজেন গ্রুপ নাম্বার 15-তে অবস্থান করতেছে। তাহলে গ্রুপ নাম্বার যার 15 মানে শেষে 5 আছে, তার মানে তুমি ধরে নেবা নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? 5টা। আর এই যে এখানে ক্লোরিন আছে কয়টা? 3টা। প্রত্যেকটা ক্লোরিনের ইলেকট্রন আছে কয়টা? 7টা। তাহলে 3 7 কত? ইলেকট্রন আছে 21। তাহলে 21 আর 5 কত? যোগ করলে 26 হয়। ঠিক আছে, পাইলাম তো আমরা 26। এবার দেখো 26-কে তুমি একটা কাজ করবা, এটাকে 8 দ্বারা ভাগ করে দেবা।
তাইলে 8 দ্বারা যদি ভাগ করে দাও তাইলে কি হয় বলো তো? ভাগফল হয় কত? 3 8 24, এটা হলো ভাগফল। আর ভাগশেষ হয় কত? ভাগশেষ হয় 2। বুঝতে পারছো ব্যাপারটা? এই যে আমরা ভাগশেষটা পাইলাম না, এই যে এটা ভাগশেষ, ঠিক আছে, এই যে ভাগশেষ পাইলাম না, এই ভাগশেষ আছে কত? 2। এই 2টা হলো যে কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে। বুঝতে পারছো ব্যাপারটা? কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন আছে। এখন 2টা ইলেকট্রন মানে কয় জোড়া ইলেকট্রন? অবশ্যই 1 জোড়া ইলেকট্রন। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এই যে আমার কেন্দ্রীয় পরমাণুতে 1 জোড়া ইলেকট্রন আছে, তাহলে আমি এখানে কি বলছি? যে লুইস ক্ষার কারা হতে পারে? যারা মুক্ত জোড় ইলেকট্রন থাকা দরকার, ঠিক আছে। তার মানে এই যে NCl3 তে নাইট্রোজেনের 1 জোড়া কি আছে? মুক্ত ইলেকট্রন আছে, 1 জোড়া মুক্ত ইলেকট্রন আছে। সুতরাং NCl3 কি হিসেবে আচরণ করতে পারবে? লুইস ক্ষার হিসেবে আচরণ করতে পারবে, ঠিক আছে। তাহলে লুইস ক্ষার হিসেবে আচরণ করলে ওর তো একটা বিক্রিয়া দেখানো লাগে, তাই না? আমরা একটা বিক্রিয়া দেখাই। দেখো এই যে NCl3, ঠিক আছে, এই যে নাইট্রোজেনের মুক্ত জোড় ইলেকট্রন আছে, ও কি করতে পারে? ও ধরো অ্যালুমিনিয়াম ব্রোমাইডের সাথে যুক্ত হতে পারে। অ্যালুমিনিয়াম ব্রোমাইড, দেখো এখানে কিন্তু অ্যালুমিনিয়ামের অষ্টক অপূর্ণ, এখানে কিন্তু অ্যালুমিনিয়ামের ফাঁকা জায়গা আছে। কিভাবে? অ্যালুমিনিয়ামের নিজের কক্ষপথে আছে 3টা ইলেকট্রন, আর 3টা ব্রোমিন শেয়ার করছে আরও 3টা ইলেকট্রন। তার মানে ইলেকট্রন আছে কয়টা? তার 6টা। তাহলে 6টা মানে কি? এর অষ্টক এখনও অপূর্ণ, আর অষ্টক অপূর্ণ মানে এর এখনও 2টা ইলেকট্রন ধারণ ক্ষমতার মতো ফাঁকা অরবিটাল আছে। তার মানে এই যে আমাদের এখানে নাইট্রোজেনের যে মুক্ত জোড় ইলেকট্রন আছে না, এই মুক্ত জোড় ইলেকট্রন অ্যালুমিনিয়ামের এই যে ফাঁকা জায়গাতে যাই একটা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারবে। তাইলে এখন দেখো এই NCl3টা, এটা হলো যে একটা কি? লুইস ক্ষার। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। একেবারে উদাহরণ দিয়ে আমরা বুঝিয়ে দিছি। কি ব্যাপারটা ক্লিয়ার? তুলে ফেলো। ওকে, ঠিক একইভাবে আমরা কি করব? আমরা PCl3টার হিসাবটা আমরা একটু করি। দেখো PCl3, ওকে, দেখো PCl3 আর NCl3 তোমার কাছে দেখতে একই মনে হবে, সত্যিকার অর্থও সেম। ফসফরাসেরও কিন্তু এখানে সর্বশেষ কক্ষপথে 1 জোড়া ইলেকট্রন আছে। দেখো ফসফরাসের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 5টা, 7টা ক্লোরিন মানে 3 7 21। সো এখানে হয় কত? 26। এটাকে আমরা ভাগ করে দেবো কত দ্বারা? 8 দ্বারা। তাহলে 3 8 24, ভাগশেষ থাকতেছে কত? 2। তাহলে 2 মানে ভাগশেষ 2 মানে 2টা ইলেকট্রন, এই যে 2টা ইলেকট্রন। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, কিন্তু PCl5 লুইস অ্যাসিড। কেন PCl5 লুইস অ্যাসিড? দেখো এই যে ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা দেখতে পাই, তাহলে ইলেকট্রন বিন্যাসটা হলো কি? দেখো নিয়নের পরে 3s2 3px1 3py1 3pz1, আর এই যে 3d অরবিটালগুলো কিন্তু ফাঁকা পড়ে রয়েছে। বুঝতে পারছো ব্যাপারটা? নিয়নের ক্ষেত্রে আমাদের তাহলে এই যে বিজোড় 3টা অরবিটাল আছে, 3টা বিজোড় অরবিটালে 3টা ক্লোরিন যে যুক্ত যখন হয়, এই হলো 3টা ক্লোরিন যুক্ত হয়ে গেল, দিস ইজ PCl3। এই একটা মুক্ত জোড় ইলেকট্রন আসলো, এই হলো তার মুক্ত জোড় ইলেকট্রন, আর তার কি আছে? ফাঁকা ডি অরবিটালগুলো পড়ে রয়েছে, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম? যদি ফাঁকা অরবিটাল থাকে তাহলে সে কি হতে পারে? লুইস অ্যাসিডের ন্যায় আচরণ করতে পারে। কিন্তু এই যে এখানে দেখো, এই যে এখানে আছে কি? নাইট্রোজেনের কিন্তু কি নাই? ফাঁকা ডি অরবিটাল নাই। আমরা যদি একটা ইলেকট্রন বিন্যাস দেখাই, নাইট্রোজেন 7, নিয়নের পরে কি আছে আমাদের? 2s2 2px1 2py1 2pz1, কিন্তু 2d অরবিটাল 0, এটা কিন্তু নাই নাইট্রোজেনের 2d অরবিটাল না থাকার কারণে এখানে ক্লোরিন যুক্ত হয়, এখানে ক্লোরিন যুক্ত হয়, এখানে ক্লোরিন যুক্ত হওয়ার পরেও ফাঁকা অরবিটাল থাকে। কিন্তু দেখো তফাৎটা কোথায়? দেখো নাইট্রোজেনের যা আছে ফসফরাসেরও তাহাই আছে, শুধুমাত্র এই জায়গাটা বাড়তি আছে ফসফরাসের, 3d অরবিটালটা ফাঁকা আছে। এই 3d অরবিটালটা ফাঁকা থাকার কারণে কি হচ্ছে? PCl3 লুইস অ্যাসিডের ন্যায় আচরণ করতে পারতেছে। বুঝতে পারছো ব্যাপারটা?
তাহলে দেখো একটা বিক্রিয়া দিয়ে আমরা একটু দেখাই, ঠিক আছে, একটা বিক্রিয়া দিয়ে দেখাই। যেমন আমাদের এই যে PCl3, ঠিক আছে, PCl3 যখন আদ্র বিশ্লেষিত হয়, আদ্র বিশ্লেষিত যখন হয় তখন এই যে অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন থাকে না, এই যে অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন এটা কিন্তু কোথায় যায়, ফসফরাসে যায়। ফসফরাসের সাথে যায় একটা কি বন্ধন গঠন করে, সন্নিবেশ বন্ধন গঠন করে। তাহলে এই যে মুক্তজোড় ইলেকট্রন ফসফরাসের কোথায় যায়, 2d অরবিটালে যায়। 2d অরবিটালে যায় সেখানে সন্নিবেশ বন্ধন গঠন করে, কিন্তু ফসফরাসের যে নিজের মুক্তজোড় ইলেকট্রন সেটা এখানেই থেকে যায়। ফলে এখানে আমাদের যে একটা জটিল যৌগ তৈরি হয়, এটা দ্বারা আমরা কি বলতে পারি যে PCl3 একটা লুইস অ্যাসিড রূপে আচরণ করে। আশা করি ব্যাপারটা তোমরা একদম ক্লিয়ার কাট বুঝতে পারছো, ঠিক আছে। ওকে, 5 নম্বর কোশ্চেন শেষ আমার। এবার হলো আমাদের 6 নম্বর কোশ্চেন। দেখো ষষ্ঠ কোশ্চেনটা কি, NF3 আদ্র বিশ্লেষিত হয় না, কিন্তু NCl3 আদ্র বিশ্লেষিত হয় কেন? ঠিক আছে, দেখো খুব সহজ বিষয়। আদ্র বিশ্লেষণের শর্ত কি জানো? আদ্র বিশ্লেষণের শর্ত কি? আদ্র বিশ্লেষণের শর্ত, হ্যাঁ, ফাঁকা ডি অরবিটাল থাকা। ফাঁকা শর্ত কি বলো? ফাঁকা ডি অরবিটাল এর উপস্থিতি, ঠিক আছে। যদি যদি তোমার যে অণুটা দেওয়া থাকবে তার মধ্যে যে পরমাণুগুলো থাকবে সেখানে যদি ফাঁকা ডি অরবিটাল থাকে তাহলে তাহলে কি হবে, সেটা আদ্র বিশ্লেষিত হতে পারে, তার একটা সম্ভাবনা থাকে। আচ্ছা, এবার আসো NF3 আদ্র বিশ্লেষিত হয় না কেন? NF3 আদ্র বিশ্লেষিত হয় না, কারণটা কি? দেখো কারণটা আমরা এর ইলেকট্রন বিন্যাস দেখলেই দেখতে পাবো। এখানে NF3 তে কে আছে? নাইট্রোজেন। NF3 এর, হ্যাঁ, নাইট্রোজেন ও ফ্লোরিন পরমাণু দুটির একটিতেও কি নেই? ফাঁকা ডি অরবিটাল নেই। সুতরাং NF3 আদ্র বিশ্লেষিত হয় না। কি ব্যাপারটা বুঝতে পারছো? আমাদের শর্তের সাথে মিলছে। আমরা শর্ততে কি বলছি? আদ্র বিশ্লেষণ হইতে হলে কি করতে হবে? অবশ্যই ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে। এখন এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে NF3 তে নাইট্রোজেন পরমাণু আর ফ্লোরিন পরমাণু, তোমরা ইলেকট্রন বিন্যাস করে দেখো, নাইট্রোজেন পরমাণু আর ফ্লোরিন পরমাণু কারোই কি নাই? ফাঁকা ডি অরবিটাল নাই। সুতরাং NF3 কি হচ্ছে না? আদ্র বিশ্লেষিত হচ্ছে না। পক্ষান্তরে NCl3 আদ্র বিশ্লেষিত হচ্ছে। কারণটা কি? দেখো কেন্দ্রীয় পরমাণু হিসেবে আছে নাইট্রোজেন আর সারাউন্ডিং মানে পার্শ্বীয় পরমাণু হিসেবে আছে ক্লোরিন। তাহলে কেন্দ্রীয় পরমাণুতে ফাঁকা ডি অরবিটাল না থাকলেও আমাদের পার্শ্বীয় যে পরমাণুটা আছে ক্লোরিন, সেখানে কিন্তু ফাঁকা ডি অরবিটাল আছে। তাইলে আমরা এখন এখানে বলতে পারি কি বলো? আমরা ওটার ক্ষেত্রে কি বলতে পারি? NCl3 এর নাইট্রোজেন পরমাণুতে ফাঁকা ডি অরবিটাল না থাকলেও ক্লোরিন পরমাণুতে কি আছে? ফাঁকা ডি অরবিটাল রয়েছে। ফাঁকা ডি অরবিটাল রয়েছে। সুতরাং NCl3 এর আদ্র বিশ্লেষণ ঘটে। এখন আদ্র বিশ্লেষণ ঘটে এই কথা বললেতেও হবে না, এটা তো আমাদের দেখাতে হবে, ঠিক আছে। এটা আমাদের দেখাতে হবে। এটা আমরা কিভাবে দেখাবো? দেখো আমরা এখন NCl3 তে আসি। দেখো এই হলো নাইট্রোজেনের কিন্তু একটা মুক্তজোড় ইলেকট্রন আছে, ঠিক আছে। নাইট্রোজেনের এই হলো মুক্তজোড় ইলেকট্রন, ক্লোরিন, ঠিক আছে। এই হলো ক্লোরিন, ওকে। এখন এই যে ক্লোরিনের কিন্তু কি আছে? ফাঁকা ডি অরবিটাল আছে, ওকে। তাইলে এখন আমরা যখন এটার সাথে যখন আমরা পানির বিক্রিয়া ঘটাবো, পানি H2O, পানির যখন বিক্রিয়া ঘটাবো তখন কি হবে বলো?
এখানে কি হবে, এই যে পানির যে অক্সিজেন, পানির যে অক্সিজেনের যে মুক্ত ইলেকট্রন আছে, মুক্ত জোড় ইলেকট্রন আছে, এই মুক্ত জোড় ইলেকট্রন কার সাথে এসে বন্ধন গঠন করতে চাইবে, ক্লোরিনের সাথে এসে সন্নিবেশ বন্ধন গঠন করতে চাইবে। বুঝো ব্যাপারটা, ঠিক আছে? ক্লোরিনের সাথে এসে যখন বন্ধন গঠন করতে চাইবে তখনই আমাদের ঘটনাটা ঘটবে। কি ঘটবে দেখো, আমরা এটাকে এইভাবে লিখি, Cl2n লিখি এইভাবে। আচ্ছা, এটাকে আমি একটু ভিন্ন কালার দিয়ে লিখি। দেখো এখানে হবে Cl2n, এ হলো নাইট্রোজেনের মুক্ত জোড় ইলেকট্রন দিলাম আমি এখানে, আর এখানে দিলাম একটা ক্লোরিন। ওকে, আর কি হলো, হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, এই পানির ইলেকট্রন বিন্যাসটা দিলাম আমি এইভাবে। এখন এইটা এইভাবে দেওয়ার কারণ কি, তোমরা খুব সহজেই বুঝতে পারবা। ঠিক আছে, দেখো দেখো ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবা। এই যে মুক্ত জোড় ইলেকট্রন, এই মুক্ত জোড় ইলেকট্রন অক্সিজেনেরটা খেয়াল করবা, অক্সিজেনটা কার দিকে যাচ্ছে, একটা খেয়াল করবা, দেখবা সব কটা পারবা। অক্সিজেনটা কার দিকে যাচ্ছে, ক্লোরিনের দিকে যাচ্ছে। তাহলে অক্সিজেনটা যখন ক্লোরিনের দিকে যাবে তখন অক্সিজেন কি হয়ে যাবে, ইলেকট্রন হারাবে। ইলেকট্রন হারাইলে, কেউ যদি ইলেকট্রন হারায় তখন কিন্তু সেখানে ধনাত্মক চার্জ হয়। আর পক্ষান্তরে দেখো এখানে ক্লোরিনটা কি করতেছে, দুইটি ইলেকট্রন নিয়ে যাচ্ছে, তখন কিন্তু ক্লোরিনটা কি চার্জ হয়ে যাবে, মাইনাস চার্জ হয়ে যাবে। বুঝো ব্যাপারটা, ঠিক আছে? তাইলে এখন এখানে অক্সিজেনটা হয়ে গেল প্লাস, আর এখানে ক্লোরিনটা কি চার্জ হয়ে গেল, নেগেটিভ চার্জ হয়ে গেল, কারণ সে কিন্তু এই দুইটা ইলেকট্রন নিয়ে যাচ্ছে। ওকে, তাইলে এখন কি হবে দেখো, এখন হবে এখানে অক্সিজেনটা যেহেতু প্লাস, তাহলে এই যে বন্ধনের ইলেকট্রন আছে না, এই যে বন্ধনের দুইটা ইলেকট্রন আছে, এই দুইটা ইলেকট্রন কার দিকে যাবে, অক্সিজেনের দিকে যাবে। তাহলে কি হবে, এই হাইড্রোজেনটা আবার কি করবে, এই যে এখানে আমি মুক্তজোড় ইলেকট্রনটাকে একটু এখানে দেই, দেখো এই দিক দিয়ে আমি মুক্তজোড় ইলেকট্রনটাকে দেই নাইট্রোজেনের। এই নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রনটা তখন আবার করবে কি, এই নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রনটা কার দিকে যাইতে চাইবে, অক্সিজেনের দিকে যাইতে চাইবে। যখন নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রনটা হাইড্রোজেনের দিকে যাইতে চাইবে, নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন যখন হাইড্রোজেনের দিকে যাইতে চাইবে তখন কিন্তু নাইট্রোজেনটা হয়ে যাবে কিন্তু আবার কি পজিটিভ। ফলে কি হবে, এই যে বন্ধন ইলেকট্রনগুলো আছে, এই বন্ধন ইলেকট্রনগুলো আবার এদিকে যাচ্ছে। দেখো ব্যাপারটা কতটা জায়গায়, এক জায়গায় প্রবলেম তৈরি হয়ে কত জায়গায় ক্রিয়েট তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এই ব্যাপারটা বারবার একটু পজ করে পিছন দিকে এসে দেখো আমি কথাটা কি বলছি। আমি আবার বলি কথাটা, আরেকবার একটু বোঝার চেষ্টা করো, না বুঝলে আবার পিছন দিয়ে আসবা। দেখো এই যে মুক্তজোড় ইলেকট্রন, এই মুক্তজোড় ইলেকট্রন গেল কার কাছে, কার কাছে গেল, ক্লোরিনের কাছে গেল। ফলে অক্সিজেনটা কি হয়ে গেল, পজিটিভ, ক্লোরিনটা কি হয়ে গেল, নেগেটিভ। অক্সিজেন পজিটিভ হয়ে যাওয়ার কারণে অক্সিজেন হাইড্রোজেনের বন্ধনের ইলেকট্রনগুলো কার দিকে যাচ্ছে, অক্সিজেনের দিকে যাচ্ছে। ফলে এখন হাইড্রোজেনটা কি হয়ে গেল, পজিটিভ হয়ে গেল। হাইড্রোজেনটা হয়ে গেল কি পজিটিভ। যখন হাইড্রোজেন পজিটিভ, হাইড্রোজেন কার কাছে থেকে ইলেকট্রন নিচ্ছে, নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন হাইড্রোজেন নিচ্ছে। তখন আবার নাইট্রোজেনটা কি হয়ে গেল, পজিটিভ হয়ে গেল। তখন যখন নাইট্রোজেন পজিটিভ, নাইট্রোজেন ক্লোরিনের বন্ধনের ইলেকট্রনগুলো আবার কোন দিকে যাচ্ছে, নাইট্রোজেনের দিকে যাচ্ছে। বুঝতে পারছো ব্যাপারটা? এখন আমাদের ঘটনাটা কি ঘটে দেখো, এই ঘটনাটা ঘটার কারণে আমাদের কি হচ্ছে, এই যে দেখো এই অংশটা সেপারেট হয়ে যাচ্ছে, কিন্তু এই যে এই অংশটা আলাদা হয়ে যাচ্ছে, এই অংশটা আলাদা হয়ে যাচ্ছে, আর এই অংশটা আলাদা হয়ে যাচ্ছে। একটা বুঝলে বাদ বাকিগুলো সব সেম। এই লাইনটা একবার বুঝবে, কারণ এই লাইনটা তিনবার আসবে পরপর, একবার দুইবার না, তিনবার আসবে। তাহলে এখন এখানে কি থাকতেছে দেখো, Cl2NH মুক্তজোড় ইলেকট্রন কিন্তু সে আবার ফিরে পাইছে। এই যে এই দুইটা ইলেকট্রন কিন্তু আবার সে ফিরে পাইছে। মুক্তজোড় ইলেকট্রন হাইড্রোজেনকে দিচ্ছে, বাট আবার বন্ধন থেকে সে আবার দুইটা ইলেকট্রন নিয়ে নিচ্ছে। ঠিক আছে, আর এখানে তৈরি হচ্ছে কিন্তু প্লাস HOCl। পরের কোশ্চেনের জন্য কিন্তু আবার এটা লাগবে। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝতে পারতেছো। আবার এখানে সেম কেস হবে, দেখো আবার আমি একটু লিখি, এবার একটু অন্য কালি দিয়ে লিখি। দেখো আবার লিখি আমি এখানে Cl আমরা লিখলাম, ক্লোরিনটাকে আমরা এভাবে দেখাই Cl, দেন হলো যে আমাদের NH মুক্তজোড় ইলেকট্রন, আবার এখানে ক্লোরিনটা দেখাইলাম। ঠিক আছে, আবার এখানে কি দেখাবো, অক্সিজেন, হাইড্রোজেন। ওকে, তাহলে এটার সাথে কি হবে দেখো কি হবে, ঠিক সেম জিনিস হবে, সেম জিনিস এখানে হবে। কি হবে, এই যে অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন আছে, এই অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন কার সাথে সন্নিবেশ বন্ধন গঠন করবে, ক্লোরিনের সাথে, ক্লোরিনের ফাঁকা ডি অরবিটালের সাথে। এটাই হলো যে আমাদের সূচনা। তাহলে ক্লোরিনটা কি হয়ে যাবে, নেগেটিভ, অক্সিজেনটা কি হয়ে যাবে, পজিটিভ। তখন এই অক্সিজেন হাইড্রোজেনের বন্ধন ইলেকট্রন কার দিকে যাবে,
অক্সিজেনের দিকে যাবে, তখন আবার হাইড্রোজেনটা কি হয়ে যাবে, পজিটিভ। হাইড্রোজেন কি করবে, এই যে মুক্ত জোড় ইলেকট্রনের সাথে ও আবার একটা বন্ধন গঠন করতে চাবে, তখন নাইট্রোজেনটা কি হয়ে যাবে, পজিটিভ। যখন নাইট্রোজেন পজিটিভ হবে, এই যে বন্ধনের ইলেকট্রনগুলো আবার কার দিকে যাচ্ছে, মানে নাইট্রোজেনের দিকে চলে যাচ্ছে। তখন কিসে রূপান্তরিত হচ্ছে বলো, এখন কিন্তু আরও একটা হাইড্রোজেনের সাথে বন্ধন হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে ClNH2 প্লাস কি হচ্ছে, প্লাস HOCl হচ্ছে, HOCl হচ্ছে। বুঝতে পারছো ব্যাপারটা? ওকে, ঠিক এই ঘটনাটা আবার ঘটবে। এটা তো লিখে ফেলাইছো আশা করি, আমি এটা একটু মুছলাম, এটা মুছে আমি আবার ব্যাপারটা একটু লিখি। আবার লিখি, এবার আমি এটা দিয়ে লিখি, ঠিক আছে। আবার আছে কি আমাদের, দেখো NH2 মুক্ত জোড় ইলেকট্রন দিলাম এখানে, আর লিখলাম আমি এখানে Cl, ঠিক আছে। আর এখানে আবার লিখলাম আমি অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন, অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রন, ঠিক আছে। তাহলে এখন তোমরা আবার দেখো এখানে কি হচ্ছে, এই অক্সিজেন ওর দিকে যাচ্ছে, তখন এইটা মানে ইলেকট্রন যাচ্ছে ওর দিকে, তখন ক্লোরিনটা হয়ে যাচ্ছে নেগেটিভ, অক্সিজেন হয়ে যাচ্ছে পজিটিভ। যখন অক্সিজেন পজিটিভ, অক্সিজেন হাইড্রোজেনের বন্ধনের ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে যাচ্ছে, তখন আবার হাইড্রোজেনটা পজিটিভ, হাইড্রোজেন পজিটিভ হয়ে যাওয়ার কারণে নাইট্রোজেনের মুক্ত জোড় ইলেকট্রন ওর দিকে যাচ্ছে, ফলে আবার নাইট্রোজেনটা পজিটিভ, নাইট্রোজেন পজিটিভ হওয়ার কারণে এই বন্ধনের ইলেকট্রনগুলো আবার কার দিকে যাচ্ছে, নাইট্রোজেনের দিকে যাচ্ছে। আলটিমেটলি আমার এই বন্ধনটা সেপারেট হয়ে যাচ্ছে। যখন এই বন্ধনটা সেপারেট হয়ে যাবে, তখন কি হবে, দেখো NH3 আলাদা হয়ে গেল, আর তৈরি হয়ে গেল কি HOCl। এটা হলো প্রথম ধাপ, এটা হলো দ্বিতীয় ধাপ, এটা হলো তৃতীয় ধাপ। তাহলে আমরা ফাইনালি কি দেখতে পাচ্ছি, এই যে NCl3 যে আদ্র বিশ্লেষিত হয়, এই NCl3 এর আদ্র বিশ্লেষণ প্রসেসটা আশা করি বুঝতে পারছো তোমরা। তাহলে NCl3 এর আদ্র বিশ্লেষণে কি তৈরি হচ্ছে, অ্যামোনিয়া, আর তৈরি হচ্ছে কি HOCl। এটা কিন্তু আমরা পরবর্তী কোশ্চেনে আবার পাবো, এটাই কিন্তু আমাদের পরবর্তী কোশ্চেনটা আবার দরকার আছে। ব্যাপারটা কি এবার বুঝতে পারছো? তাহলে NF3 তে আদ্র বিশ্লেষণ হয় নাই, কেন হয় নাই, কারণ NF3 তে নাইট্রোজেন এবং ফ্লোরিন কারোই কোনো কি নাই, ফাঁকা ডি অরবিটাল নাই। কিন্তু NCl3 হয় কেন, কারণ নাইট্রোজেনের ফাঁকা ডি অরবিটাল না থাকলেও ক্লোরিনের কি থাকে, ফাঁকা ডি অরবিটাল থাকে। এই সমস্ত কারণে এই ব্যাপারটা হচ্ছে। তো তোমরা আশা করি এই লেখাটা কমপ্লিট করে লিখবা। আর এই জায়গাটাতে যদি তোমরা না বোঝো, বারবার পজ করে পিছনের দিকে যাও, পিছনের দিকে যেয়ে আবার দেখো, অবশ্যই বুঝবা পড়াটা, না বোঝার কোনো কারণ নেই, ঠিক আছে। দেখো এটা লেখার পরে তোমরা অবশ্যই পরের কোশ্চেনটা দেখবা। পরের কোশ্চেনটাই দেখো, NCl3 আদ্র বিশ্লেষিত হয় কি তৈরি হয়, অ্যামোনিয়া আর HOCl তৈরি করে, যেটা আমি কিছুক্ষণ আগেই দেখাইছি। দেখছো কাহিনী, আমি কেন এটা কষ্ট করে ওখানে লিখলাম, NH3 আর HOCl তৈরি হয় কার আদ্র বিশ্লেষণে, NCl3 এর আদ্র বিশ্লেষণে। তার মানে নিশ্চিতভাবে এটার আমার এখন এখানে আর দেখার দরকার নাই। এই যে দেখছো, এই যে প্রথম স্টেপে ছিল কি আমাদের NCl3, তিনটা ধাপে, এই একটা পানি, আবার এখানে একবার পানি, আবার এখানে একবার পানি, তিন ধাপে যখন আমরা পানি যুক্ত করছি, তখন কি হয়েছে, তখন অ্যামোনিয়া আর HOCl তৈরি হয়েছে, ঠিক আছে। কিন্তু আমাদের কি লেখা আছে, কিন্তু PCl3 আদ্র বিশ্লেষিত হয় তৈরি হয় কি H3PO3 আর HCl, ঠিক আছে। এখন এইটার ব্যাখ্যাটা আমরা একটু দেব। তো এই ব্যাখ্যাটা দেওয়ার আগে একটা কথা বলে নিই, হ্যাঁ, এখানে NCl3 তে যখন আদ্র বিশ্লেষণ হয়েছে, তখন ক্লোরিনের সাথে পানির সন্নিবেশ বন্ধন হয়েছে, ঠিক আছে, ক্লোরিনের সাথে। কিন্তু যখন PCl3 এর সাথে আদ্র বিশ্লেষণ হবে, তখন কিন্তু ক্লোরিনের সাথে সন্নিবেশ বন্ধন হবে না, সন্নিবেশ বন্ধনটা হবে কার সাথে, ফসফরাসের সাথে হবে। কারণ এখন কিন্তু ফসফরাস এবং ক্লোরিন উভয়েরই কিন্তু ফাঁকা ডি অরবিটাল আছে, কিন্তু প্রাধান্য বেশি পায় কেন্দ্রীয় পরমাণু। কেন্দ্রীয় পরমাণুতে যদি ফাঁকা ডি অরবিটাল থাকে, মাস্ট ওই কেন্দ্রীয় পরমাণুর ফাঁকা ডি অরবিটালে পানির সাথে সন্নিবেশ বন্ধন হবে। তখন আর এই যে পার্শ্বীয় পরমাণু হিসেবে ক্লোরিনের কোনো দায়িত্বভার নাই। এই ব্যাপারটা একটু চিন্তা করতে হবে, ঠিক আছে। তাইলে এই ব্যাপারটা খুবই ইজি। তাইলে এখন এখানে আমরা বলতে পারি যে ফসফরাস ও ক্লোরিন উভয়ের ফাঁকা ডি অরবিটাল রয়েছে, ঠিক আছে। কিন্তু পানির
H2O অণু, হ্যাঁ, ফসফরাসের ফাঁকা ডি অরবিটালের সাথে সন্নিবেশ বন্ধনে থাকবে। তাহলে এবার আমরা ব্যাপারটা ব্যাখ্যা করি। তাহলে দেখো আমাদের এ হলো যে এ হলো আমাদের কি ফসফরাস, তারপরে দিলাম আমি এখানে একটা ক্লোরিন, আর এখানে দিলাম আমি দুইটা ক্লোরিন। এই ফসফরাসের আমাদের মুক্ত জোড় ইলেকট্রন আছে, ঠিক আছে। এবার এটার নিচে ফসফরাসের নিচে যদি আমি এবার অক্সিজেন, হাইড্রোজেনটাকে যদি আমরা আনি, এখন কি হচ্ছে ঘটনা বলো? এখন কি হচ্ছে? ঠিক আগের মতো চিন্তা করো। এখন এই যে অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রন আছে, এই যে অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রন, ও এখন কাকে দিচ্ছে? কার সাথে সন্নিবেশ বন্ধন গঠন করতেছে? অবশ্যই ফসফরাসের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করতেছে। তাইলে এখন অক্সিজেনটা কি হয়ে গেল? ইলেকট্রন দেওয়ার কারণে অক্সিজেন পজিটিভ, আর এই ফসফরাসটা কি হয়ে যাচ্ছে? এখন নেগেটিভ হয়ে যাচ্ছে। বুঝতেছো ব্যাপার? তাহলে এখন এই যে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বন্ধনের ইলেকট্রনগুলো তাহলে কার দিকে মুভ করবে? অবশ্যই অক্সিজেনের দিকে মুভ করবে। এই অবস্থায় হাইড্রোজেনটা কি হয়ে যাচ্ছে? ডেল্টা পজিটিভ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে হাইড্রোজেন যখন পজিটিভ হয়ে যাচ্ছে, হাইড্রোজেন কি করবে? হাইড্রোজেন এই যে ক্লোরিনের যে মুক্ত জোড় ইলেকট্রন আছে, ক্লোরিনের মুক্ত জোড় ইলেকট্রন থেকে এক জোড়া ইলেকট্রন কি নেবে? হাইড্রোজেন নেবে। তখন আবার ক্লোরিনটা কি হয়ে যাবে? পজিটিভ চার্জ হয়ে যাবে। যখন ক্লোরিন পজিটিভ চার্জ হয়ে যাবে, এই যে বন্ধন ফসফরাস ক্লোরিনের বন্ধনের ইলেকট্রনগুলা কার দিকে যাবে? অবশ্যই ক্লোরিনের দিকে যাবে। তাহলে এই যে এখানে একটা বন্ধন ভাঙা, নতুন বন্ধন গড়া, তখন কি হচ্ছে দেখো, এখন এই জায়গাটা কোন জায়গা দিয়ে ব্রেক হয়ে যাবে দেখো, তোমরা নিজেরাই দেখো। এই যে ইলেকট্রনগুলো কিন্তু এদিকে যাচ্ছে, তার মানে এই যে জায়গাটা আমি যে বাউন্ডারিটা দিচ্ছি, এই জায়গাটা সহ এই জায়গাটা আলাদা হয়ে যাচ্ছে। দেখো ব্যাপারটা, এই জায়গাটা আলাদা হয়ে যাচ্ছে, আর এই পাশের একটা অণু, এই পাশের একটা অণু এখন আলাদা হয়ে যাচ্ছে। এখন তোমরা একটু দেখো এখানে কি থাকতেছে। তাহলে এই পাশে থাকতেছে কি? এই পাশে থাকতেছে একটা ফসফরাস, দুইটা ক্লোরিন, একটা ওএইচ। তাহলে আমরা লিখে দিই এখানে Cl2P, আর সাথে একটা কি থাকতেছে? OH থাকতেছে, ঠিক আছে, POH থাকতেছে। আর সাথে এই পাশে কি আলাদা হয়ে যাচ্ছে দেখো? হাইড্রোক্লোরিক অ্যাসিড আলাদা হয়ে যাচ্ছে, HCl-টা আলাদা হয়ে যাচ্ছে। কি ব্যাপারটা বুঝতে পারতেছো? সমস্যা নেই, আমি আবার বলবো, তিনবার বলবো, আমি তিনবার ভালো মতো বোঝার চেষ্টা করবা, ঠিক আছে। এটা হলো আমার প্রথম ধাপ, এটা হলো আমাদের কি প্রথম ধাপ। না বুঝলে আবার পজ করে আবার এখানে ভালো করে দেখার চেষ্টা করো, ঠিক আছে। দ্বিতীয় ধাপটা দেখো। দ্বিতীয় ধাপে এখান থেকে শুরু হবে, আবার কিন্তু এখান থেকে শুরু হবে, ঠিক আছে। এই ব্যাপারটাকে আমরা আবার এভাবে লিখবো। একটা লিখলাম OH, তারপরে লিখলাম ক্লোরিন, হ্যাঁ, ক্লোরিন লেখা আমি এখানে ফসফরাস দিয়ে আরেকটা ক্লোরিনকে আমি এইভাবে দেখাইলাম, ঠিক আছে। এই হলো যে আমাদের ফসফরাসের ইলেকট্রন, মুক্ত জোড় ইলেকট্রনটাকে এইভাবে দেখাইলাম। এখানে আবার আমি একটা পানির অণু রাখলাম, এই হলো পানির অণু। ওকে, তাহলে দ্বিতীয় ধাপ, এটা গেল কয় নাম্বার ধাপ? 2 নাম্বার ধাপ। তাহলে এই 2 নাম্বার ধাপে কি হবে এখন সেটা দেখো। আবার দেখি আমরা কি বলছিলাম? এই যে অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রন, আচ্ছা সরি টু সে, এখানে এই হলো ফসফরাসের মুক্ত জোড় ইলেকট্রন। আচ্ছা, এখানে এই যে অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রন দুইটা, এই দুইটা ইলেকট্রন কার সাথে যে সন্নিবেশ বন্ধন গঠন করলো? ফসফরাসের সাথে। তখন অক্সিজেনটা কি হয়ে যাবে? পজিটিভ। তাহলে অক্সিজেন যখন পজিটিভ হইলে বন্ধনের দুইটা, ওই যে অক্সিজেন হাইড্রোজেনের বন্ধনের দুইটা ইলেকট্রন কার দিকে যাবে? অক্সিজেনের দিকে যাবে। তখন এই হাইড্রোজেনটা কি হয়ে যাবে? পজিটিভ। যখন হাইড্রোজেন পজিটিভ হবে, এই হাইড্রোজেন কি করবে? তার পাশে যে ক্লোরিন পরমাণুটা আছে, ক্লোরিনের যে মুক্ত জোড় ইলেকট্রন আছে, এই মুক্ত জোড় ইলেকট্রন কে নিয়ে যাবে? এই প্রোটন নিয়ে যাবে। তখন কি হবে? এই ক্লোরিনটা আবার তখন কি হয়ে যাবে? যেহেতু ওকে ইলেকট্রন দিচ্ছে, ও আবার পজিটিভ হয়ে যাবে। তখন এই যে ফসফরাসের সাথে ক্লোরিনের যে বন্ধনের দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন আবার ও নিজে নিয়ে যাবে। আশা করি এখন তো ক্লিয়ার নাকি? আচ্ছা, তাহলে এখন ঠিক আগের মতো এখন এটাকে সেপারেট করে ফেলাও। কি হবে বলো? কোন জায়গা দিয়ে সেপারেট হবে? এই যে এখান থেকে ধীরে ধীরে সেপারেট করো। এই যে এই অংশটা সহ এখান থেকে এই অণুটা আলাদা। তাহলে এই একটা অংশ আলাদা। তাহলে দুইটা অংশের মধ্যে কোন ভাগে কে পড়ছে? এখন এখানে দেখো, এখানে কিন্তু OH দুইটা হয়ে গেছে, ক্লোরিন আছে কিন্তু এখন একটা। তাহলে এখন আমরা লিখতে পারি কি? OH হোল টু
ClP, ওকে, আর লিখতে পারি প্লাস এই যে এখানে একটা HCl। এটা গেল আমাদের কয় নাম্বার ধাপ? 2 নাম্বার ধাপ। এখন হবে আমাদের কি সর্বশেষ এবং তৃতীয় ধাপ। তাহলে তৃতীয় ধাপের ক্ষেত্রে আমরা আসি। তৃতীয় ধাপে কি হচ্ছে ভালো করে বুঝো। তৃতীয় ধাপে কি হবে? এই যে OH আমাদের কয়টা? 2টা। ফসফরাস এর সাথে কি ক্লোরিন দিলাম, ফসফরাসের মুক্তজোড় ইলেকট্রন। এখন এটার সাথে কে যে যুক্ত হবে? পানির অণু এসে যখন যুক্ত হবে, আবার সেই একই হিসেব অক্সিজেনের কি আছে? মুক্তজোড় ইলেকট্রন আছে, ঠিক আছে। এই যে অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন আছে, এই মুক্তজোড় ইলেকট্রন ডোনেট করবে কে? এই অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন ফসফরাসের ফাঁকা ডি অরবিটালে চলে যাবে, তখন ইলেকট্রন দেওয়ার কারণে অক্সিজেনটা হয়ে যাবে প্লাস। তখন যখন অক্সিজেন প্লাস, তখন অক্সিজেন হাইড্রোজেনের বন্ধনের ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে মুভ করবে, তখন হাইড্রোজেন হয়ে যাবে প্লাস। যখন হাইড্রোজেন প্লাস হবে, প্লাসকৃত হাইড্রোজেন কি করবে? এই যে অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন, এই অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন ও নিয়ে যাবে। যখন ও নিয়ে যাবে তখন এই ক্লোরিনটা হয়ে যাবে এখন প্লাস। তখন এই ফসফরাস ক্লোরিনের বন্ধনের ইলেকট্রনগুলো আবার ক্লোরিন নিয়ে যাবে। এই বন্ধন গড়াপেটার মধ্য দিয়ে কি হবে? এটা এই অংশটুকু আলাদা হয়ে যাবে, তাহলে এই অংশটুকু যখন আলাদা হয়ে যায়, তখন এখন এখানে কিন্তু আর ক্লোরিন থাকতেছে না। দেখো এই ফসফরাসের সাথে আগে থেকে অলরেডি 2টা OH আসছে, এখন আরও একটা OH, তাহলে 3টা OH হয়ে গেল। তাহলে একটা ফসফরাসের সাথে এখন OH হয়ে গেল 3টা, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড তো আছেই। তাইলে এই যে একটা ফসফরাসের সাথে 3টা OH হয়ে গেল, এ কারণে কিন্তু এটাকে আমরা লিখি কি? H3PO3 প্লাস HCl লিখি। এখন দেখো আমরা প্রশ্নটা করছি যে NCl3 আদ্র বিশ্লেষিত হয়ে অ্যামোনিয়া আর HCl তৈরি করে, কিন্তু PCl3 আদ্র বিশ্লেষিত হয়ে H3PO3 ও HCl তৈরি করে। ব্যাপারটা কি বুঝতে পারছো? প্রথম অংশের প্রশ্নটা আগে আছে, দ্বিতীয় অংশটা তো এখানে আমরা লিখলাম। তাহলে তফাৎটা কোন জায়গাতে? এখানে আমাদের NCl3 এর ক্ষেত্রে পানি সন্নিবেশ বন্ধন গঠন করে ক্লোরিনের সাথে, কিন্তু PCl3 এর আদ্র বিশ্লেষণে পানি সন্নিবেশ বন্ধন গঠন করে ক্লোরিনের সাথে না, কিন্তু ফসফরাসের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে। এগুলো একটু সতর্কতার সহিত একবার বোঝো। আমি তো কয়েকবার, আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্নতে চলে যাই। ওকে, তো আমাদের পরবর্তী প্রশ্নটা হলো কি? দেখো এটাতে কিন্তু আমরা আদ্র বিশ্লেষণ দেখাবো না, একদম খুব সহজ এবং খুব ছোট। দেখো NCl3 এর তুলনায় PCl3 এর আদ্র বিশ্লেষণ দ্রুত হয়, ব্যাখ্যা করো। ঠিক আছে, তো আদ্র বিশ্লেষণের কন্ডিশনটা তো আমরা এর আগে বলেই ফেলাইছি। কি হবে? যদি আমাদের ফাঁকা ডি অরবিটাল থাকে তাহলে সেখানে কি হবে? আদ্র বিশ্লেষণটা হবে। তাহলে এখন এখানে দেখো NCl3 এর আদ্র বিশ্লেষণের তুলনায় PCl3 এর আদ্র বিশ্লেষণটা দ্রুত হয়। কারণটা হলো দেখো এই যে NCl3, ঠিক আছে, NCl3 এর নাইট্রোজেনে 3D মানে ডি অরবিটাল নাই, নাইট্রোজেনে ডি অরবিটাল নেই, কিন্তু ক্লোরিনে ডি অরবিটাল আছে। তাহলে এখানে 2টা পরমাণুর মধ্যে একটা পরমাণুতে ডি অরবিটাল আছে। বুঝতে পারছো ব্যাপারটা? এই যে নাইট্রোজেন NCl3-তে নাইট্রোজেনে নাই, কিন্তু শুধুমাত্র কিসে আছে? ক্লোরিনে আছে। জাস্ট একটা পরমাণুতে ডি অরবিটাল আছে। পক্ষান্তরে যদি আমরা যদি PCl3টা ব্যাখ্যা করি, তাহলে দেখো PCl3 এর ফসফরাস ও ক্লোরিন উভয় পরমাণুতেই কি আছে? উভয় পরমাণুতেই ডি অরবিটাল আছে। উভয় পরমাণুতেই ডি অরবিটাল আছে। তাহলে যেখানে একটাতে মাত্র আছে আর এখানে 2টাতে আছে, তাহলে নিঃসন্দেহে কোনটা প্রায়োরিটি বেশি পাবে, বা কোন জায়গাতে পানি আইসা খুব সহজেই আদ্র বিশ্লেষণ প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারবে? নিঃসন্দেহে PCl3-তে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তার মানে PCl3-তে 2টা পরমাণুতেই আমার কি আছে? ডি অরবিটাল আছে। এই কারণে PCl3 এর আদ্র বিশ্লেষণটা NCl3 এর তুলনায় কি হবে? দ্রুত হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার।
ঠিক আছে, একদম ছোট কোশ্চেন, এটা আসলে 2 মার্কসের কোশ্চেনে আসতে পারে, ঠিক আছে, অনুধাবনে আসতে পারে, খাতায় তুলে ফেলো। আচ্ছা, এবার হলো আমাদের পরবর্তী প্রশ্ন, সেটা কি অ্যামোনিয়া আর হলো কি ফসফিন এর পানিতে দ্রাব্যতা আলোচনা করতে হয়েছে। দেখো পানিতে দ্রাব্যতা, অ্যামোনিয়া ও ফসফিনের পানিতে দ্রাব্যতা আলোচনা, ঠিক আছে। তো পানিতে দ্রাব্যতা, পানি একটা কি পোলার দ্রাবক, তাহলে পানিতে কারা দ্রবীভূত হবে? এবার তোমরা অবশ্যই অনুমান করে ফেলাইছো, ঠিক আছে, যারা পোলার যৌগ তারা পানিতে দ্রবীভূত হবে, আর যারা অপোলার যৌগ তারা পানিতে দ্রবীভূত হবে না, ঠিক আছে। আবার যারা বেশি পোলার তারা বেশি বেশি করে দ্রবীভূত হবে, আর যারা কম পোলার তারা কম পরিমাণে দ্রবীভূত হবে। কি ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এখন এই প্রশ্নের উত্তরে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি প্রথমেই পানি H2O একটি কি পোলার দ্রাবক, H2O একটি পোলার দ্রাবক। তাহলে এখন এই অবস্থায় আমাদের অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হবে? দেখো অ্যামোনিয়া NH3, তাহলে অ্যামোনিয়ার নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 3.0, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.1, তাহলে মানের ব্যবধান কত? 0.9। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে মানের ব্যবধান যেহেতু 0.9, তার মানে অ্যামোনিয়া একটা পোলার যৌগ, অ্যামোনিয়া একটা পোলার যৌগ। পক্ষান্তরে আমরা ফসফিনটা দেখি, ফসফিন, ঠিক আছে, দেখো ফসফিনেরটা দেখো, এখানে কি হচ্ছে, এখানে ফসফরাস কেন্দ্রীয় পরমাণু, ফসফরাস এর তড়িৎ ঋণাত্মকতার মান হয়েছে 2.5, ঠিক আছে, আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.1, মানের ব্যবধান কত? 0.4। তাহলে মানের ব্যবধান যদি 0.4 হয়, 0.4 মানে কি অপোলার যৌগ, অপোলার যৌগ। তাহলে এখন তোমরা নিজেরাই বিশ্লেষণ করো, আমি কি বলছি, পানি একটা কি দ্রাবক? পোলার দ্রাবক। তাহলে পোলার দ্রাবকে কারা দ্রবীভূত হবে? যারা পোলার যৌগ তারা দ্রবীভূত হবে। তার মানে এই যে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়া কোথায় দ্রবীভূত হবে? পানিতে দ্রবীভূত হবে। কিন্তু PH3 এটা পানিতে দ্রবীভূত হবে না, ক্রস। বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে অ্যামোনিয়া এর সাথে পানির কি বন্ধন হবে? একটা হাইড্রোজেন বন্ধন হবে। পানির সাথে অ্যামোনিয়ার হাইড্রোজেন বন্ধন হবে। আমি আবার বলি, পানির সাথে অ্যামোনিয়ার হাইড্রোজেন বন্ধন হবে, কিন্তু ফসফিনের সাথে পানির কোনো হাইড্রোজেন বন্ধন হবে না, এটা সম্ভব না, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি অ্যামোনিয়া এর সাথে H2O অণুর হাইড্রোজেন বন্ধন সম্ভব, কিন্তু PH3 এর সাথে H2O অণুর হাইড্রোজেন বন্ধন সম্ভব নয়। সুতরাং অ্যামোনিয়া পানিতে দ্রবীভূত হয়, কিন্তু ফসফিন PH3 দ্রবীভূত হয় না, দ্রবীভূত হয় না। ওকে, ব্যাপারটা ক্লিয়ার একদম? তুলে ফেলো। আমি ততক্ষণে পরবর্তী কোশ্চেনে যাই, ঠিক আছে। আজকের সর্বশেষ কোশ্চেন, ঠিক আছে। আজকের সর্বশেষ কোশ্চেনটা কি দেখো, সাধারণ তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাস কিন্তু ফসফরাসটা কঠিন, এর কারণটা কি? ফসফরাস মানে কি P4। ওকে, তো আমরা প্রথমে আলোচনা করব নাইট্রোজেন গ্যাস কেন। দেখো নাইট্রোজেন অণু দ্বিপরমাণুক, কারণটা হলো এই যে নাইট্রোজেন, সে আরেকটা নাইট্রোজেনের সাথে পি পাই বন্ধন গঠন করছে, মানে নাইট্রোজেনের p অরবিটাল আর এই নাইট্রোজেনের p অরবিটাল, এই দুইটা p অরবিটাল এর মধ্যে কি বন্ধন গঠন করছে? পি পাই বন্ধন গঠন করছে। সো তাদের মধ্যে একটা সিগমা বন্ধন গঠন করার পরেও
আরও 2টা পাই বন্ধন গঠন হয়েছে। বুঝতে পারছো ব্যাপারটা? 2টা পি পাই বন্ধন গঠন হয়েছে। এই অবস্থায় হয় কি, এই যে এখানে নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন এবং এই নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন, তো তৃতীয় 3টা বন্ধন ত্রিবন্ধন যখন থাকে তখন এদের মধ্যে মধ্যবর্তী দূরত্বটা কমে যায়। যখন মধ্যবর্তী দূরত্বটা কমে যায় তখন এই বন্ধনটা অনেক বেশি স্ট্রং হয়, অনেক বেশি শক্তিশালী একটা বন্ধন, নাইট্রোজেনের মধ্যকার যে বন্ধন। ঠিক আছে? তো এই অবস্থায় টোটাল নাইট্রোজেনটা দেখো কিন্তু অষ্টক রূপে আচরণ করে। টোটাল নাইট্রোজেনের ইউনিটে এই নাইট্রোজেনেরও কিন্তু দেখো এই 2টা ইলেকট্রন সহ বন্ধনে 6টা ইলেকট্রন, মানে টোটাল 8টা ইলেকট্রন। আবার এই নাইট্রোজেনেরও কি হচ্ছে, এই 2টা মুক্তজোড় ইলেকট্রন সহ, 2টা মুক্ত ইলেকট্রন সহ আমার এখানে 6টা, টোটাল হলো যে কয়টা ইলেকট্রন, 8টা ইলেকট্রন। এই টোটাল সামগ্রিকভাবে এখানে কিন্তু নাইট্রোজেনের অষ্টকপূর্ণ। ফলে এই স্ট্রং বন্ধনের কারণে এই নাইট্রোজেনটা মূলত একটা কি নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। ঠিক আছে? কি ভূমিকা পালন করে আমি আবার বলি, নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। এই নিষ্ক্রিয় ভূমিকা পালন করার কারণে, নাইট্রোজেনের নিষ্ক্রিয়তার কারণে, অতিমাত্রায় নিষ্ক্রিয়তার কারণে একটা নাইট্রোজেন অণু অন্য আরেকটা নাইট্রোজেন অণুর সাথে তেমন কোনো বন্ধনে আবদ্ধ থাকে না। নিষ্ক্রিয়তার কারণে, আমি আবার বলি, এই যে নাইট্রোজেন আর এই নাইট্রোজেন, এদের নিষ্ক্রিয়তার কারণে এদের মধ্যে শুধুমাত্র অতীব দুর্বল মাত্রার একটা ভ্যান ডার ওয়ালস বল ক্রিয়াশীল অবস্থায় থাকে। বুঝতে পারছো? এবং নাইট্রোজেনের আকারও ছোট, পাশাপাশি নাইট্রোজেনের আকারও ছোট হয়ে যাওয়ার কারণে এই যে ভ্যান ডার ওয়ালস বল এতটা কম ক্রিয়াশীল থাকে এর মধ্যে, হ্যাঁ, যাতে এদের ভৌত অবস্থাটা কি হয়, গ্যাসীয় হয়। এদের মধ্যবর্তী দূরত্বটা থাকে অনেক বেশি। এই মধ্যবর্তী দূরত্ব বেশি হয়ে যাওয়ার কারণে এর ভৌত অবস্থাটা কি হয়, গ্যাসীয় হয়। আশা করি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারতেছো। কিন্তু ফসফরাস আছে কি, দেখো ফসফরাস হলো কি আমাদের 4। এখানে কিন্তু একটা ফসফরাসের অণুতে 4টা পরমাণু আছে। ঠিক আছে? এখানে নাইট্রোজেনের অণুতে আছে 2টা পরমাণু, কিন্তু এখানে ফসফরাসের অণুতে আছে 4টা পরমাণু। এখন দেখো ফসফরাসের আকার বড়, তৃতীয় কক্ষপথ, নাইট্রোজেনের হলো দ্বিতীয় কক্ষপথ, ফসফরাসের হলো তৃতীয় কক্ষপথ। এ কারণে ফসফরাসে পি পাই বন্ধন হতে পারে না। বন্ধন হতে পারে না। তার মানে ফসফরাসের ক্ষেত্রে এই যে এরকম করে কোনো বন্ধন হয় না, এই বন্ধন হতে পারে না ফসফরাসের। তাহলে ফসফরাসের কি বন্ধন হবে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। নাইট্রোজেন কেন N2 হয়, ফসফরাস কেন P4 হয়, সেগুলো নিয়ে আলোচনা করব নেক্সট কোশ্চেনে। তার মানে ফসফরাসের এই যে 4টা অণু, এই 4টা অণু কিভাবে থাকে দেখো। এই হলো একটা ফসফরাস, এই ফসফরাস, ঠিক আছে? আবার কিভাবে থাকে, আবার এই হলো ফসফরাস, ঠিক আছে? ঠিক আছে? তাহলে এইভাবে এই যে একটা ইউনিট, এই যে ফসফরাসের একটা ইউনিট আরেকটা ফসফরাসের একটা ইউনিটের সাথে, হ্যাঁ, এরা কিন্তু এভাবে এরা শৃঙ্খলবদ্ধ অবস্থায় থাকতে পারে। ঠিক আছে? এই হলো ফসফরাস, এই ঠিক আছে? এভাবে দেখো, এভাবে একটা বিশাল একটা ইউনিট এই যে একক বন্ধন গঠনের মাধ্যমে, এখানে কিন্তু কোনো পাই বন্ধন গঠন হয় নাই। ঠিক আছে? এখানে শুধুমাত্র সিগমা বন্ধন। দেখো এখানে প্রত্যেকটা ফসফরাস 3টা সিগমা বন্ধনে আছে, প্রত্যেকটা ফসফরাস কিন্তু এখানে কি 3টা সিগমা বন্ধন আছে, প্রত্যেকের কিন্তু আবার একটা করে মুক্তজোড় ইলেকট্রনও আছে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে এই যে ফসফরাসের ইউনিটগুলি, এই একটা P4, এই একটা P4, এই একটা P4, এই যে ফসফরাসের ইউনিটগুলি আছে, এই ইউনিটগুলো কি অবস্থায় থাকতে পারতেছে, একটা শক্তিশালী একটা সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে অনেকগুলো ফসফরাসের ইউনিট সমষ্টিবদ্ধ অবস্থায় একসাথে থাকতে পারতেছে। আর যখন অণুগুলো একসাথে থাকে তখন তাদের ভৌত অবস্থাটা কি হয়, কঠিন হয়। আশা করি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারতেছো। তার মানে নাইট্রোজেন, আমি আবার বলি ফাইনালি, নাইট্রোজেন এর মধ্যে পি পাই বন্ধন গঠন হয়েছে। এই পি পাই বন্ধন গঠন হওয়ার কারণে নাইট্রোজেনের অণুটা টোটাল নিষ্ক্রিয় অণুর মতো আচরণ করে। ঠিক আছে? ইলেকট্রনীয় কাঠামোটা পুরোটাই কি আছে, নিষ্ক্রিয়তার মতো আছে, নিষ্ক্রিয় ইলেকট্রনীয় কাঠামো। এই কারণে একটা নাইট্রোজেন অণু অন্য আরেকটা নাইট্রোজেন অণুর মধ্যে শুধুমাত্র দুর্বল ভ্যান ডার ওয়ালস বল কাজ করে। এই কারণে অণুগুলো পরস্পর থেকে অনেক বিচ্ছিন্ন অবস্থায় থাকে। যখন অণুগুলো বিচ্ছিন্ন অবস্থায় থাকবে তাদের ভৌত অবস্থাটা কি হবে, গ্যাসীয় হবে। পক্ষান্তরে আমরা যদি ফসফরাসের কথা বলি P4, হ্যাঁ, এই P4 এর ক্ষেত্রে এদের যে গঠন,
এখানে কোনো পিপাই বন্ধন গঠন হয় না। এই পিপাই বন্ধন গঠন না হওয়ার কারণে এদের যে স্ট্রাকচার সেখানে কি দেখা যাচ্ছে, একটা P4 ইউনিট অন্য আরেকটা P4 ইউনিটের সাথে একটা সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, আবার এই P4 ইউনিট আরেকটা P4 ইউনিটের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। তখন অসংখ্য বন্ধন যখন অসংখ্য যখন ইউনিট যখন একসাথে থাকবে তখন তাদের সাইজটা কি হয়ে যাবে, স্ট্রাকচারটা কি হয়ে যাবে, অবশ্যই অনেক বড় স্ট্রাকচার হবে। তো একটা বৃহৎ কাঠামোর গঠন অবশ্যই কি হয়, কঠিন হয়। আশা করি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আজকে খুবই গুরুত্বপূর্ণ আমরা 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। তো পরবর্তী ভিডিওতে আমাদের আরও এক্সক্লুসিভ আমাদের আরও কিছু কোশ্চেন থাকবে। ততক্ষণ পর্যন্ত তোমরা আমার এই পুরাতন ভিডিওগুলো দেখো, খাতায় নোটস করো, কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে জানাও, আর আমার চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবা না। আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আজকে এ পর্যন্তই।